Assalamu alaikum. Dear students of class 9 and 10, welcome to my today's online class. Hope you are fine by the mercy of Almighty. Students, in my last class, I discussed about right use of verb. I have shown you some sides and aspects of right use of verb, how to use verb in a sentence, and what kind of tense will be in a sentence. I have directed or I have given some examples. But today I will also discuss on the same topic, right use of verb, with some rules and along with some examples. So dear students, from the very beginning, we will start from the rule number 3. Actually, we have discussed about up to rule number 3. Today I will commence my lecture on rule number 4. তোমরা জানো, in a sentence some phrases like last night, yesterday, ago, before, some words or some phrases, যদি এই ধরনের কোনো সেন্টেন্সের মধ্যে আমরা কিছু ফ্রেজ বা কিছু ওয়ার্ড দেখতে পাই, তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা কোন টেন্সে, সেই ভার্বটিকে আমরা কোন টেন্সে রূপান্তর করব তা আমরা এখানে অলরেডি লিখে দিয়েছি। লাস্ট নাইট, ইয়েস্টারডে, এগো, বিফোর থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, অর্থাৎ আমরা এটাকে সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনাইট টেন্স হিসেবে আমরা আখ্যায়িত করব। ফর এক্সাম্পল, হি কাম হোম ইয়েস্টারডে। অ্যাকচুয়ালি টেন্সের ক্ষেত্রে বাংলা যে রূপটা আমরা পাই সেখানে বলা হয় যে এসেছে, অর্থাৎ বাংলা ক্রিয়ার সাথে প্রত্যয় যোগ হয়ে যদি আসি, আছো বা আসেন থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে থাকি। কিন্তু যদি সেন্টেন্সের মধ্যে কোনো অতীত নির্দেশক ওয়ার্ড অর্থাৎ পাস্ট ইন্ডিকেটিং ওয়ার্ড থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই টেন্সটিকে পাস্ট ইনডিফিনাইট টেন্স হিসেবে ব্যবহার করব। লাইক দ্য আনসার উইল বি হি কেম হোম ইয়েস্টারডে। অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা দেখার কারণে আমরা এখানে যে ভার্বটা রয়েছে সেই ভার্বটিকে আমরা V2 অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স হিসেবে আমরা এটাকে রূপান্তর করেছি। তাহলে বুঝতে পেরেছো, সেন্টেন্সের মধ্যে এই ধরনের কিছু ওয়ার্ড লাস্ট নাইট, ইয়েস্টারডে, এগো, বিফোর, লং এগো, এই সমস্ত ওয়ার্ড থাকলে সেটিকে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্টে রূপান্তর করব। নেক্সট নাম্বার, রুল নাম্বার 5। সেম সেন্টেন্সের মধ্যে নাও, অ্যাট দিস মোমেন্ট, এই ধরনের ওয়ার্ড বা ফ্রেজ থাকলে সেটিকে আমরা কোন টেন্সে নিয়ে যাব? সেটিকে নিব আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। লাইক হি ওয়াজ টিভি নাও, হি ওয়াজ টিভি নাও, যেহেতু এখানে নাও আছে তাহলে আমরা এটা কি করব হচ্ছে হি ইজ ওয়াচিং টিভি নাও। এই নাও এর জন্য আমরা এই ভার্বটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা রূপান্তর করেছি। যদি এখানে নাও এর ব্যাপারটা অ্যাট দিস মোমেন্ট থাকতো, তবুও কিন্তু আমরা এটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রূপান্তর করতাম। নাম্বার 6, কিছু ওয়ার্ড লাইক জাস্ট, অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, ইয়েট, লেটলি, এভার। আমি আবার বলছি, অলরেডি, জাস্ট, রিসেন্টলি, জাস্ট নাও, ইয়েট, লেটলি, এভার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। আই অলরেডি টেক মাই মিল, তাহলে আনসারটা কি দিব আমরা এখানে? যেহেতু প্রেজেন্ট পারফেক্ট করব তাহলে অবশ্যই সাবজেক্টের পরে আমরা হ্যাভ অথবা হ্যাজ ইউজ করব। আই হ্যাভ অলরেডি টেকেন মাই মিল। তাহলে আমরা এই 4, 5 অ্যান্সার 4, 5 আর 6 এই তিনটা রুলস এর মধ্যে আমরা কতগুলো ওয়ার্ড যদি এই ধরনের পেয়ে থাকি, তাহলে according to word and according to phrase we will change the verb into different tense or different verb. আমি আবার একটা রিভাইজ করি। লাস্ট নাইট, রিসেন্টলি, এগো, বিফোর থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্স। নাও অ্যাট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। and
just, already, recently, just now, yet, lately, ever থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। ফর এক্সাম্পল, I already take my meal, I have already taken my meal. That's it all. আমি নেক্সট রুলে যাই। তোমরা লক্ষ্য করো একটু, আমরা এখানে দুইটা ফ্রেজ এবং একটা ওয়ার্ড, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো। কনজাংশন, তিনটি কনজাংশন। আমরা এই ধরনের কনজাংশন যদি সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ in the midst of sentence, if we notice these three kinds of conjunction, then what will be the function of verb? Then আমরা এটা এখানে চার্ট করে দিই। যদি সেন্টেন্সের মিডলে আমরা এই ধরনের কোনো ফ্রেজ অর ওয়ার্ড বা কনজাংশন পেয়ে থাকি, তখন আমরা সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, এই তিনটা যদি মিডল সেন্টেন্সের মিডলে বসে, তাহলে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা পারফেক্ট। সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে, পরবর্তীতে আমরা কোন টেন্স ইউজ করব? পাস্ট ইনডিফিনাইট অথবা সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট ভালো করে খেয়াল করতে হবে তোমাদেরকে। সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো আমরা কমপ্লিট সেন্টেন্স করার সময় অথবা রাইটিং অফ ভার্ব করার সময় বা যে কোনো গ্রামাটিক্যাল সেট করার সময় যদি এই ধরনের কোনো সেন্টেন্সের মধ্যে এই ধরনের কোনো ওয়ার্ড অথবা ফ্রেজ পেয়ে থাকি, তাহলে অবশ্যই কিন্তু আমরা এই রুলসটা, এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি সিন্স, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ফার্স্ট পার্টে বসে, তাহলে পরবর্তী পার্ট অর্থাৎ সেকেন্ড পার্টে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স অথবা সিম্পল পাস্ট ইউজ করব। বাট পাস্ট ইনডিফিনাইট টেন্স যদি প্রথম অংশ হয়ে থাকে, পাস্ট ইনডিফিনাইট টেন্স যদি প্রথম অংশ হয়ে থাকে, তাহলে পরবর্তীতে নিশ্চয় আমরা এটাকে পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে নিয়ে যাব। আমরা একটা এক্সাম্পল দিলে আমরা এটা আরেকটু ক্লিয়ার হব। ইট ইজ many years since I met him. Look, in the midst of sentence there is a conjunction named since. The first part is present indefinite tense. The first part is present indefinite tense, অর্থাৎ প্রথম অংশ প্রেজেন্ট টেন্স রয়েছে, যার কারণে আমরা এইখানকার যে ভার্বটিকে আমরা চেঞ্জ করব সেটা কোন ফর্মে নিব? নিশ্চয়ই V2, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে আমরা এটাকে নিব হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। দ্যাট মিন্স এটার একটা উত্তরটা হচ্ছে যে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স I একটু মুসলিম met ছিল প্রেজেন্ট টেন্স, আমরা করে দিলাম এটাকে past tense. Same, many years have passed since I met him. Many years have passed, same sentence, same structure. It is many years, present tense, many years have passed, also present tense, present indefinite tense, present perfect tense. The tense will be past indefinite or simple past. তাহলে since এর ফার্স্ট পার্ট যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে আমরা অবশ্যই কিন্তু পরবর্তীটাও কিন্তু একই টেন্সে নিয়ে যাব। অর্থাৎ এটাকে আমরা বলে দেব হচ্ছে met, met. Many years have passed since I met him. আমরা আরেকটা एग्जांपल দেব, সেটা হচ্ছে যে he talks, talks, talks as if he ব্র্যাকেট হচ্ছে know everything, খেয়াল করতে হবে টক্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, as if এর ফার্স্ট পার্ট অর্থাৎ as if এর ফার্স্ট পার্ট যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে অবশ্যই আমরা পরবর্তীতে আমরা কোন টেন্স করব? কি বলা আছে এখানে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে ওয়ার্ড হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এখানে আমরা
নো ভার্বটাকে করে দেব হচ্ছে নিউ ভার্ব। যেহেতু অ্যাজ এর ফার্স্ট পার্ট রয়েছে টক্স প্রেজেন্ট টেন্স, যার কারণে এটাকে আমরা করে দেব হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট সিম্পল পাস্ট। নেক্সট, হি নিউ এভরিথিং, অর্থাৎ এখানে ছিল হচ্ছে নো ভার্ব, আমরা এটাকে নো ভার্বটাকে চেঞ্জ করে ভি টু করলে হয় নিউ। লাস্ট এক্সাম্পল, হি টট as though। আমরা জানি যে as though এবং as if এর বাংলা কিন্তু সেম, একই বাংলা যেন। he talked as though he ব্র্যাকেটে know everything। তাহলে কি হলো? as though, as if, in the middle of sentence, the first part is past tense। তাহলে সেকেন্ড পার্টের যে ভাগটি সেটি হয়ে যাবে past perfect tense। since, as if, as though, as if এবং as though বিশেষ করে এই দুটো এবং এই একটা, তো as if এবং as though এর ফার্স্ট পার্ট যদি past indefinite tense হয়ে থাকে তাহলে পরবর্তীতে কিন্তু আমরা ইউজ করব হচ্ছে past perfect tense। অর্থাৎ আমরা এখানে কিন্তু একটা মার্কিং করেছি, মার্জিন দিয়েছে একটা, মানে উপরেরটা উপরে, নিচেরটা নিচে। এই রুলস তোমাদেরকে ফলো করতে হবে। তাহলে he talked as though he know everything, যেটা as though এর ফার্স্ট পার্ট past tense, তাহলে পরবর্তীতে আমরা এটাকে কি করব? এই ভার্বটিকে চেঞ্জ করে আমরা করে দেব হচ্ছে he had known, he had known everything। আসলে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আমরা প্র্যাকটিসে গেলে আমরা আরেকটু ক্লিয়ার হবে। আমরা পরবর্তী ফ্রেজ দেখতে পাচ্ছি, দুইটা ফ্রেজ, the number of and a number of। সো ডিয়ার স্টুডেন্ট, যদি সেন্টেন্সের মধ্যে আমরা এই ধরনের দুইটা ফ্রেজ যে কোনো অবস্থায় পেয়ে থাকি তাহলে আমরা কি ধরনের ভার্ব সেখানে ইউজ করব তা একটা প্রশ্ন থাকবে। যে the number of সেন্টেন্সের মধ্যে যদি থাকে আমরা সেই ক্ষেত্রে ভার্বটি হবে সিঙ্গুলার ভার্ব ইউজ করব। যদি a নাম্বার অফ এই ফ্রেজটি আমরা সেন্টেন্সের মধ্যে পেয়ে থাকি তাহলে অবশ্যই কিন্তু আমরা ভার্বটি ইউজ করব হচ্ছে প্লুরাল ভার্ব। নেক্সট, তাহলে আমরা একটা एग्जांपल দিই একটু। the number of students in our class, এখানে b রয়েছে 50। the number of students in our class b 50। এখানে আসলে প্রেজেন্ট টেন্স হতে পারে, পাস্ট টেন্স হতে পারে, বাট ভার্বটি হবে সিম্পল। প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, কিন্তু ভার্বটি হতে হবে সিঙ্গুলার, বিকজ the number of এই ফ্রেজটা আমরা সেন্টেন্সের মধ্যে পাচ্ছি, যার কারণে আমরা এই ভার্বটি ইউজ করব হচ্ছে সিঙ্গুলার ফর্ম। তাহলে বি ভার্বের মধ্যে আমরা অনেকগুলো ভার্ব পেয়ে থাকি, am, is, are, was, were, be, being, been, etc. যে কোনো অবস্থায়। তাহলে যদি আমরা এটাকে প্রেজেন্ট টেন্স লিখি তাহলে is, যদি পাস্ট টেন্স লিখি তাহলে was। এখন দেখতে হবে আসলে আমাদের প্যাসেজটি কোন টেন্সের মধ্যে রয়েছে, তার উপর ডিপেন্ড করে আমরা টেন্সটি নির্ধারণ করব। বাট মনে রাখতে হবে যে ভার্বটি অবশ্যই হতে হবে সিঙ্গুলার ফর্ম, বিকজ the number of students in our class is 50 অথবা was 50। কিন্তু যদি a number of students come here every day, তোমরা অবশ্যই খেয়াল করতে পারছো এখানে a number of students, a number of এই ফ্রেজটি অলরেডি লেখা হয়েছে, যার কারণে এই যে ভার্বটি দেখতে পাচ্ছি আমরা এখানে কাম, এই কাম ভার্বটিকে আমরা তখন কিন্তু ইউজ করব হচ্ছে যে কোনো টেন্স আমরা করতে পারি, বাট একটা এখানে ইন্ডিকেটিং করা আছে টাইমটা, এভরি ডে। আমরা জানি সাধারণত যে এভরি ডে জেনারেলি নরমালি এই ধরনের ওয়ার্ড থাকলে সেটাকে অবশ্যই প্রেজেন্ট টেন্সের মধ্যে নিতে হবে। কিন্তু এখানে বলা হয়েছে এই নাম্বার অফ স্টুডেন্টস
come here every day. সো তোমাদের খেয়াল করতে হবে এই নাম্বার অফ স্টুডেন্টস রয়েছে, তার কারণে আমরা এই ভাগটিকে করব হচ্ছে প্লুরাল ফর্ম, কিন্তু প্রেজেন্ট টেন্স, বিকজ এই ওয়ার্ডটার জন্য আমরা এটাকে করব হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে কি করব এখানে আমরা এই নাম্বার অফ স্টুডেন্টস কাম, কামটাকে আমরা কাম ইউজ করব, বাট কোনো ইংলিশ বা ইয়েস এখানে যোগ করা যাবে না, বিকজ আমরা জানি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বলেই এবং তার সাথে আমরা এস ইয়েস আমরা সেই ভাবের সঙ্গে যোগ করে থাকি। কিন্তু যেহেতু এটাকে আমরা বানাচ্ছি প্লুরাল ফর্ম, যার কারণে আমরা কিন্তু ভার্বের সাথে এস অথবা ইয়েস এখানে যোগ করতে পারবো। তাহলে আমি আরেকবার একটু বলি, দি নাম্বার অফ থাকলে সিঙ্গুলার ভার্ব, এই নাম্বার অফ থাকলে প্লুরাল ভার্ব আমাদেরকে ইউজ করতে হবে। I will discuss about conditionals. You already have known about conditionals, and you know there are four types of conditionals in English grammar or English writings of verb, completing sentence, every kind of grammatical sector. There will be four types of conditionals. So, students, conditionals এর ব্যবহার আসলে টেন্স এর উপরে নির্ভর করে, যার কারণে আমরা এখানে চারটা ভাগে ভাগ করেছি। ফার্স্ট অফ অল জিরো কন্ডিশনালস। জিরো কন্ডিশনালস এর স্ট্রাকচারটা হচ্ছে if প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস প্রেজেন্ট টেন্স। আসলে অ্যাকচুয়ালি এই ধরনের টেন্স কখন ব্যবহার করতে হয়, if প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট টেন্স, অর্থাৎ কন্ডিশন যুক্ত সেন্টেন্সকে আমরা যখন ব্যবহার করব তখন এই স্ট্রাকচারটা আমরা কখন ফলো করব, তখন হচ্ছে কিছু গাণিতিক ব্যাখ্যা থাকে, কিছু গাণিতিক যুক্তি থাকে, কিছু সায়েন্টিফিক্যাল মেথডস, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যেগুলো মানুষের ক্ষেত্রে নিয়ন্ত্রণের বাইরে, সেই ধরনের সেন্টেন্স, সেই ধরনের কন্ডিশনালস থাকলে আমরা সেই ক্ষেত্রে আমরা এই প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস প্রেজেন্ট টেন্স ইউজ করব। যেমন কিছু ব্যাখ্যা থাকে যেগুলো গাণিতিক সূত্র, বৈজ্ঞানিক থিওরি, যার কারণে আমরা এই ধরনের টেন্সটা ইউজ করব। আমি একটা এক্সাম্পল দিলে আমরা আরেকটু ক্লিয়ার হব। ইফ হাইড্রোজেন and oxygen mix, it turn into water. If hydrogen and oxygen mix, it turn into water. Look, another example. If the sun rises, darkness remove, R-E-M-O-V-E, remove. Here are two examples. First one is, if hydrogen and oxygen mix, it turn into water. আসলে এই ভাবটিকে আমরা কোন টেন্সে রূপান্তর করব, এটা চিরন্তন সত্য। যদি হাইড্রোজেন এবং অক্সিজেনকে মিশ্রণ করা হয় তাহলে সেটি পানিতে পরিণত হয়, পানিতে পরিণত হয়। নিশ্চয়ই যেখানে আমরা যে উত্তরটা হবে সেটা হচ্ছে টার্নস ইনটু ওয়াটার। ইফ হাইড্রোজেন and oxygen mix, it turns into water. Next example, if the sun rises, this is present simple present. If the sun rises, darkness remove. Darkness removes, R-E-M-O-V-E-S. This will be the answer. তাহলে বুঝতে পারছেন আপনারা, কোন বৈজ্ঞানিক থিওরি, গাণিতিক সূত্র যখন অ্যাপ্লাই করব, শর্ত আরোপ করে, তখন সেখানে আমরা দুই পাশে কিন্তু সেম টেন্স বা ব্যালেন্স টেন্স আমরা এখানে ইউজ করে থাকবো। আমরা পরবর্তীতে যাই। আমরা এবার আসবো ফার্স্ট কন্ডিশনালে, নাম্বার 2 তে। ফার্স্ট কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স। যদি ইফ এর সঙ্গে সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরবর্তী সেন্টেন্সটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার। ফর এক্সাম্পল, if
you come condition if you come যদি তুমি আসো I will go if you come I will go বুঝতে পারছি if এর সঙ্গে সেন্টেন্সটি কোনো গাণিতিক সূত্র বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু নেই কিন্তু টেন্স রয়েছে প্রেজেন্ট টেন্স যার কারণে আমরা এখানে পরবর্তী যে সেন্টেন্সটা আমরা ইউজ করেছি সেটা হচ্ছে যে I will go অর্থাৎ এটাকে আমরা বলছি ফিউচার ইনডিফিনাইট টেন্স বা সিম্পল ফিউচার সেম যদি আমরা আরেকটা एग्जांपल দেখেন আরেকটা স্ট্রাকচার দিয়ে থাকি it প্লাস past indefinite tense plus past conditional আমরা past conditionals এর কয়েকটা एग्जांपल এখানে দিই would could might etc তাহলে एग्जांपल হচ্ছে এরকম যে if you এখানে কাম ছিল এটাকে আমরা করে দেব হচ্ছে can তাহলে এখানে will ছিল আমরা কি করব এখানে I would go if you can টা হচ্ছে এখানে past indefinite tense যার কারণে এখানে আমরা I এর পরে will ব্যবহার করে আমরা বলছি I would go লাস্ট एग्जांपल সেটা হচ্ছে স্ট্রাকচার it plus past perfect tense হলে পরবর্তী সেন্টেন্স হবে perfect conditional perfect conditionals এখন perfect conditionals এর एग्जांपल would have might have etc so if you came I would go এটা আমরা পেয়েছি আগের স্ট্রাকচার বাট এই স্ট্রাকচারে if প্লাস past perfect tense হলে আমরা পরেরটা কি করেছি perfect conditional অর্থাৎ would have অথবা might have আমরা ইউজ করব আমরা এই एग्जांपलটা একটু দিয়ে দিই if you had come I would have come তাহলে অবশ্যই কিন্তু if টা আমরা সব সময় কিন্তু ফার্স্টে ব্যবহার করেছি এখানে কিন্তু if যেহেতু কনজাংশন it can be used in the midst of two sentences অর্থাৎ দুই সেন্টেন্সের মাঝখানে কিন্তু আমরা এই if কনজাংশনটা ব্যবহার করতে পারি সো নেক্সট আমরা আরেকটা एग्जांपल দেখব আমরা দেখে আজকের ক্লাস আমরা এখানে শেষ করব dear students sentence or subject adding with correlative conjunction like neither nor either or not only but also এই ধরনের কোরিলেটিভ কনজাংশন দ্বারা যদি দুইটা সাবজেক্টকে জয়েন করা থাকে তখন আসলে ভার্বটি কাকে ফলো করবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে দুইটা সাবজেক্ট হওয়া সত্ত্বেও কিন্তু যখন আমরা ভার্বটিকে চেঞ্জ করব তখন কোন সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমরা ভার্বটিকে চেঞ্জ করব এটা হচ্ছে neither nor either or এবং not only but also থাকলে ঠিক লাস্টে যে সাবজেক্টটি বসবে অর্থাৎ ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট থাকবে ঠিক তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই ভার্বটি চেঞ্জ করব সেটা এখন যে টেন্সে হোক না কেন কিন্তু আসলে ভার্বটি কাকে ফলো করবে সেটা হচ্ছে মেইন বিষয় neither nor either or এখন যদি এরকম বলা হয় যে ফর एग्जांपल neither the students nor the headmaster go there
আসলে যদি এটা আমরা প্রেজেন্ট টেন্সে নিয়ে যাই তাহলে কি হবে? আর পাস্ট টেন্স করলে এমনি ওয়েন্ট হয়ে যাবে। পাস্ট টেন্স আসলে কোনো সাবজেক্টে ফলো করা দরকার নেই। neither the students nor the headmaster, যেটা এখানে স্টুডেন্টস রয়েছে প্লুরাল ফর্মে আর নর এর পরবর্তী সাবজেক্টে রয়েছে হেডমাস্টার সিঙ্গুলার ফর্মে, যার কারণে আমরা যদি প্রেজেন্ট টেন্সে নিয়ে যাই তাহলে অবশ্যই ভার্বটাকে কিন্তু আমরা করে দেব হচ্ছে goes there, বিকজ এই আগের সেন্টেন্সের আগের সাবজেক্টের কিন্তু কোনো ভ্যালু এখানে আমরা দিচ্ছি না, আমরা দিচ্ছি পরবর্তী সাবজেক্টটার উপর ডিপেন্ড করে কিন্তু এই ভার্বটি চেঞ্জ করতে হবে। তাহলে যদি প্রেজেন্ট টেন্স রাখতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমরা এটাকে goes করব, আর পাস্ট টেন্স করলে অবশ্যই ওয়েন্ট করে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে সাবজেক্ট একটা কি দুইটা এটা কিন্তু আসলে মেন মুখ্য বিষয় নয়। সো neither the students nor the headmaster goes there তো ধরো either or not only but also থাকলে ঠিক প্রক্সিমিটি অফ ভার্ব অর্থাৎ ভার্বের ক্লোজ যে সাবজেক্টে রয়েছে তার উপর ডিপেন্ড করে আমরা ভার্বটিকে মূলত চেঞ্জ করব। দিস কল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যদি প্রেজেন্ট টেন্স করতে হয় অবশ্যই কিন্তু যদি এর পরবর্তীতে সিঙ্গুলার ফর্ম সাবজেক্ট বসে তাহলে ভার্বের সাথে অবশ্যই আমরা এস অথবা ইএস যোগ করে দেব। দ্যাটস অল ফর টুডে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো এবং বোঝার চেষ্টা করবে। If any problem, if you find any problem, then don't hesitate to call me. I will give you solution. Thank you very much.